এই কি অবস্থা সবার? থামা মুভির এক্সপ্লেনেশনে আপনাকে স্বাগতম। মুভির শুরুটা হয় গভীর রাতের এক জঙ্গলের দৃশ্যপট দিয়ে। সময়টা খ্রিস্টপূর্ব ৩২৩ সাল। আমরা দেখতে পাই সিকান্দার নামের এক বিদেশি শাসক যে তার সেনা নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। তখন সৈন্যদের সাবধান করা হয় যে এই জঙ্গল বেতালদের এলাকা। যদি আমরা ভেতরে যাই তাহলে মারা যাব। কিন্তু সব রাজারা যেমনটা করে, রাজা বলে অহংকারে কোনো কিছুতেই ভয় পায় না। সিকান্দারও তেমন। কারও কথা না শুনে সে সামনে এগিয়ে যায়, আর শেষমেশ সেই বেতালরা তার উপর আক্রমণ করে বসে এবং এক এক করে তারা সবার রক্ত চুষে নেয়। এ সময় দেখা যায় যক্ষাসনকে। এই চরিত্রে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। সে বলে যে, আমার ভারতভূমিতে তুই রাজ করবি। এই দৃশ্যে হালকা হরর কমেডির ছোঁয়া রয়েছে। এরপরেই গল্প আসে বর্তমান সময়ে। আমরা দেখতে পাই আলোককে, যে একজন সাংবাদিক হতে চায়, কিন্তু সে সাংবাদিকতার কোর্সটাও ঠিকভাবে শেষ করতে পারেনি। সে এক মৃতদেহের জায়গায় এক জীবিত মানুষকে কবরস্থানে শুইয়ে দেয়, আর ৫০ টাকা দিয়ে বলে অ্যাক্টিং করো। লোকটা বলে, ভাই ৫০ টাকা এতটুকুই অ্যাক্টিং পাবা। সেই ভিডিওটা রিল হিসেবে ভাইরাল হয়ে যায়, আর আলোক বাজেভাবে অপমান হয়। তার বন্ধুরা সবাই মিলে তাকে নিয়ে মজা করে, এমনকি সে নিজেও ট্রিপে গিয়ে সবাইকে নিয়ে হাসাহাসি করে। আলোক কোনোভাবেই সফলতা পাচ্ছিল না, উল্টো হাসির পাত্র হচ্ছিল। তাই এবার আলোক বলে যে, এবার আমি অন্যরকম এক অ্যাডভেঞ্চার করে দেখাব, আর সবাইকে চমকে দেব। সে বলে যে, আমরা আরও গভীর জঙ্গলে যাব, আর এটা হলো সেই জঙ্গল যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। আলোক ভেবেছিল যদি সে এই অ্যাডভেঞ্চার করে কিছু ছবি তুলে আনতে পারে, তাহলে সে রাতারাতি বিখ্যাত হয়ে যাবে। তখন তার বন্ধুরা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কারও কথা শোনে না এবং সে একাই জঙ্গলের অনেক গভীরে চলে যায় আর সেলফি তুলতে শুরু করে। ঠিক তখনই এক ভাল্লুক তার উপর আক্রমণ করে বসে। এই আক্রমণটা ছিল বেশ ভয়ানক। তবে কথায় আছে না, অতি দুঃখে হাসি পায়। এই দৃশ্যটাও তেমন। দৃশ্যটা এমনভাবে দেখানো হয় যে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। ভাল্লুকের হাতে আলোক বেশ মার খায়, প্রায় মরতে মরতে বেঁচে যায় সে। তারপর সে কোনোভাবে এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। ভাল্লুকও তখন তাকে দেখে পালিয়ে যায়। এবার সামনে আসে এই সিনেমার মিষ্টি নায়িকা রশ্মিকা মান্দানা। সিনেমায় যার নাম থাকে তারকা। সে সামনে আসে আয়ুষ্মান অর্থাৎ আলোককে বাঁচাতে। আলোক তখন অজ্ঞান হয়ে যায়। বলা যায় প্রথম দর্শনে অজ্ঞান অবস্থাতেই তারকার উপর ক্রাশ খেয়ে যায়। তারকা তাকে জাগানোর চেষ্টা করে, একটার পর একটা ভেষজ গাছ লাগিয়ে চিকিৎসা করে, আর মাঝে মাঝে আলোকের জ্ঞান ফেরে। সে আধা ঘুম আধা জাগ্রত অবস্থায় বারবার তারকার দিকে তাকায়, আর সেই অবস্থাতেই তার প্রেম জমে যায়। এবার দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি রাতের সময় জঙ্গলের মধ্যে একটা রিচুয়াল বা অনুষ্ঠান হচ্ছে। এক দেবতার পূজা দেওয়া হচ্ছে, যেখানে রক্তবীজ আর দেবীর মধ্যে যুদ্ধ চলছে। এই রিচুয়ালটা করছে বেতালরা, যারা পুরো জঙ্গলে লুকিয়ে থাকে। কেউ দেবীর আরাধনা করছে, আর কেউ বা প্রার্থনা করছে। এরপর পুরোহিত বলে যে, যাও, যক্ষাসনকে খাওয়ার জিনিস দাও। তখন আমরা দেখি সেই একই জঙ্গলের ভাল্লুক যাকে মারা হয়েছিল, তার মৃতদেহ যক্ষাসনের গুহায় ফেলে দেওয়া হয়। যক্ষাসন সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলে যে, আমার মানুষের রক্ত চাই। আর এখানেই জানা যায় যক্ষাসনকে বন্দী করে রাখা হয়েছে। কেন তাকে বন্দী করে রাখা হয়েছে সেটা পরে জানা যাবে। অন্যদিকে আমরা দেখি আলোকের জ্ঞান ফিরে এসেছে। সে তারকার সঙ্গে কথা বলার চেষ্টা করে, আর প্রথম দেখাতেই তার প্রেম হয়ে যায়। এখানে অনেক ছোট ছোট কমেডি সিন আছে, যেমন তার নাম কেন তারকা, রাক্ষসদের নামকরণ নিয়ে মজার সংলাপ। এরকম হালকা রসিকতায় ভরা কিছু দৃশ্য রাখা হয়েছে। তারপর রাতের দৃশ্যে দেখা যায় আলোক তারকাকে কিসি দেওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তো এখন মানুষের রক্তের প্রতি এক ধরনের নেশায় আছে। যদিও সে মানুষের রক্ত পান করতে পারে না, সে কেবল প্রাণীর রক্তই পান করতে পারে। ঠিক তখনই জঙ্গলে এক বিশাল হলচল বা আন্দোলন শুরু হয়। সেই সময় দেখা যায় বেতালদের কুল সেখানে এসে পৌঁছেছে তারকাকে ধরার জন্য। তাদের নাকে মানুষের রক্তের গন্ধ লেগেছে, আর সেই গন্ধটা এসেছে আলোকের কাছ থেকে। তারা আলোককে মারতে চায়, কারণ সে তো মানুষ, আর তারা রক্ত পান করতে পারবে না, তাই মেরে ফেললেই বিপদ শেষ। কিন্তু তারকা তাদের থামায় আর বলে যে, তাকে মেরো না, সে শুধু পথ ভুল করে জঙ্গলে এসে পড়েছে। কিন্তু কেউ তার কথা শোনে না। তাকে অজ্ঞান করে কবিলায় নিয়ে যায়। কবিলা হলো তাদের আদালত। কবিলায় নিয়ে যাওয়ার পর যখন আলোকের জ্ঞান ফেরে, তখন শুরু হয় একের পর এক মজার কমেন্ট্রি আর কমেডি। শেষ পর্যন্ত কবিলার রায় দেওয়া হয় যে
তাকে যক্ষাসনের গুহায় ফেলে দাও। আর লক্ষিকাকে অর্থাৎ তারকাকে সতর্ক করে বলা হয় যে এই মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রেখো না, যদি রাখো তুমিও বিপদে পড়বে। যখন আলোককে যক্ষাসনের গুহায় ফেলে দেওয়া হয় তখনও সে মজার কথা বলা বন্ধ করে না, সে ইংরেজিতে কথা বলা শুরু করে। যক্ষাসন তখন বলে, আমি অনেক ইংরেজের রক্ত খেয়েছি, আমিও ইংরেজি জানি। তারপর দুজনের মধ্যে মজার কথোপকথন শুরু হয়। যক্ষাসন যখন তার রক্ত খেতে যাবে ঠিক তখনই তারকা এসে তাকে বাঁচিয়ে ফেলে। বেতালদের কবিলারা এটা জানতে পেরে তারকা আর আলোকের পিছু নেয়। এরপর শুরু হয় এক দারুণ চেজিং সিন, যেটা খুবই এক্সাইটিংভাবে দেখানো হয়েছে। তারপর তারকা বলে যে তুমি এখান থেকে পালিয়ে যাও, জঙ্গলের নিচ দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে ট্রাক যায়, তুমি ট্রাকে লাফিয়ে উঠে মানুষের জগতে ফিরে যাও, সেখানে আমাদের যাওয়া নিষিদ্ধ। কিন্তু আলোক বলে যে যদি আমি চলে যাই তাহলে এরা তোমাকে বাঁচতে দেবে না, তোমাকে মেরে ফেলবে, কারণ তুমি নিয়ম ভেঙেছ। তারকা বলে, আমার কিছু হলেও সমস্যা নেই, আমি চাই না তোমার কিছু হোক। এভাবেই সে তার ভালোবাসার প্রকাশ করে। আর আলোকও তাকে রেখে যায় না। সে বলে যে যদি মরতে হয় তাহলে একসাথে মরব। আলোক বলে, আপাতত আমার মরার কোনো প্ল্যান নেই, তাই আমরা একসাথে বাঁচব। তারপর সে তারকাকে নিয়ে ট্রাকের উপর লাফিয়ে পড়ে এবং তারা দুজনে মানুষের জগতে ঢুকে পড়ে, যা তারকার জন্য একদম নিষিদ্ধ ছিল, কারণ বেতালরা মানুষের দুনিয়ায় যেতে পারে না। এই দৃশ্যটাও দারুণভাবে দেখানো হয়েছে, একটা ভারসাম্যপূর্ণ সিনেম্যাটিক সিন। তারপর দেখা যায় তারা পোশাক পরিবর্তন করে আর একটা আনন্দ গান শুরু হয়। তারপর আমরা দেখি আলোকের বাড়িতে শ্রাদ্ধ চলছে, তার ছবিতে মালা ঝোলানো, পরিবার কাঁদছে, বন্ধুরাও কাঁদছে। কারণ আলোক যেহেতু ওই জঙ্গলে গিয়েছিল, সবাই ধরে নিয়েছে যে আলোক আর বেঁচে নাই। ঠিক তখনই আলোক বাড়িতে প্রবেশ করে, আর তাকে দেখে সবাই একদম স্তব্ধ হয়ে যায় এবং সামনে আসে মিস্টার গোয়েল, মানে আলোকের বাবা। কিন্তু বাবা বিশ্বাসই করতে পারছিল না আলোক বেঁচে আছে। সে বলে যে এটা আমার ছিল নয়, এটা কোনো ছদ্মবেশী, আমার সব সম্পত্তি লুট করতে এসেছে। তখন নিজেকে আসল প্রমাণ করার জন্য আলোককে এক ধরনের পরীক্ষা দিতে হয়, যেমন তুই ক্লাস 10-এ কত নাম্বার পেয়েছিলি, তোর কোমরের পাশে যে তিলটা আছে সেটা কোথায়, এই সব প্রশ্নের উত্তর দিতে হয়। সব উত্তর ঠিকভাবে দেওয়ার পর তার বাবা অবশেষে বিশ্বাস করেন। আলোকের বাবা আবার একটু ডিটেকটিভ, মানে গোয়েন্দা টাইপের মানুষ, জাদুটোনা, ভূত প্রেত, নিউজ সবকিছুতেই সে খুব ইন্টারেস্টেড। তিনি একটু সাইকোলজিক্যাল ধাঁচের লোক। আলোকের বাবার কৌতূহল, ওই জঙ্গলে গিয়ে সে ফিরে আসলো, এই অসাধ্য আলোক কিভাবে সাধন করল। আলোক তখন সবাইকে বলে যে আমার প্রাণ বাঁচিয়েছে তারিকা। এখানে এসে তারকার নাম বদলে তারিকা বলে, কারণ তারকা নামটা নাকি অসুরদের নামের মতো শোনায়। এই শুনে আলোকের মা খুব আবেগী হয়ে যায় আর বলে যে তুমি আমার ছেলেকে বাঁচিয়েছ, আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। ঠিক তখনই একটা দারুণ কমেডি সিন আসে। মিস্টার গোয়েল বলেন যে 10 বছর আগে তুই একবার পড়ে গিয়েছিলি, তোর অপারেশন করা হয়েছিল, একজন ডাক্তার তোর প্রাণ বাঁচিয়েছিল, তুই কি সেদিন ডাক্তারকে নিজের বাড়িতে রেখে দিয়েছিলি? তারপর নিজেই বলেন যে রাখিস নাই তো, তাই না? তাহলে এই মেয়েটা কেন থাকবে? এই দৃশ্যটায় দম ফাটানো হাসি পাবে। তারপর দেখা যায় তারিকা সত্যিই সেখানে থেকে যায়। আলোক আর তারিকার মধ্যে আবারও কিছু রোমান্টিক মুহূর্ত তৈরি হয়, কিন্তু প্রেমটা কিছুতেই হয় না। প্রতিবার তারিকা আলোকের কাছে এলে তার হার্টবিট শুনে তার মধ্যে রক্তের প্রতি আকাঙ্ক্ষা জেগে ওঠে। কিন্তু আলোক জানেই না যে এই মেয়েটা আসলে মানুষ নয়, সে এক ভ্যাম্পায়ার বা বেতাল। এমন একজনের সঙ্গে ভালোবাসা সম্ভব নয়, কিন্তু সে তো জানে না, তাই সে তারিকার প্রেমে পড়ে গেছে। কথায় আছে না, ভালোবাসা অন্ধ। অন্যদিকে আমরা দেখি যশকে। সে বেতালদের বলে যে আমি আগে থেকেই জানতাম এটা হবে, তারকা ভালোবেসে আলোককে বাঁচিয়েছে, যদি সে তাকে মেরে ফেলত তাহলে আমি আবার মুক্ত হয়ে যেতাম, আর আমি তোমাদের নতুন থামা হতাম। তাকে ধরো, যত তাড়াতাড়ি পারো ধরে আনো। অন্যদিকে আমরা দেখি আলোক তারিকাকে প্রশ্ন করছে যে তোমরা কে, কেন তোমরা রক্তের জন্য তৃষ্ণার্ত, কখন যেন তোমরা আমার রক্তই খেয়ে ফেলবে। এই সময় তারকা বলে আমরা কখনো মানুষের রক্ত খাই না, এটা আমাদের নিয়মের বিরুদ্ধে। আগে আমরা খেতাম, কিন্তু 1947-এর পরে আমরা খাইনি। তখন গৃহযুদ্ধ চলছিল, বাইরে থেকে এসে যারা আমাদের মানুষদের মারত তাদের রক্ত আমরা খেয়ে ফেলতাম। আমরা বেতাল কমিউনিটি নামে পরিচিত ছিলাম, কিন্তু আমরা দেখেছি মানুষ একে অপরের বিরুদ্ধে লড়ছে, নিজেরাই নিজেদের রক্ত ঝরাচ্ছে। তখন আমরা ভাবলাম মানুষের রক্ত ময়লা, কারণ তারা নিজেরাই নিজেদেরকে কেটে ফেলছে, তাই আমরা মানুষের রক্ত খাওয়া বন্ধ করে দিয়েছি। তবে যক্ষাসন থামেনি, সে মানুষের রক্ত খেতে লাগল এবং বলতো মানুষদের রক্ত খেয়ে আমরা ওদেরও বেতাল করে তুলব। যক্ষাসন আমাদের পূর্বপুরুষ,
তিনি আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু যখন সে মানুষের রক্ত খেতে লাগল আমরা তাকে বন্দী করে ফেলি, কারণ মানুষের রক্ত দূষিত। এটা আমাদের দেবীমাতার আদেশও ছিল। আমরা শুধু প্রাণী শিকার করি, তবুও যক্ষাসানকে গুহায় বেঁধে রাখা হয়। সে এক রক্তবীজ, যে কাউকে কেটে গুহায় ফেললে তার থেকেই নতুন বেতাল জন্ম নেবে এবং সে নিজে নির্মম ও হিংস্র হবে। আমাদের পুরনো কাহিনী তোমরা জানো না। এক সময় রক্তবীজ তাণ্ডব চালাত। দেবীমাকে নিজে এসে তাকে থামাতে হয়েছিল। দেবীমা যখন তাকে মেরে ফেললেন, প্রতিটি রক্তের ফোঁটা থেকে আরেকটি রোগী সৃষ্টি হল। তখন আমাদের মতো বেতালদের জন্ম হয়েছিল এবং আমরা তাদের রক্ত খেয়ে ফেললাম। এই সব শুনে আলোক নড়ে চড়ে বসে। যেই মেয়েটাকে সে ভালোবেসে ফেলেছে সে তো বেতাল। ওর হৃদয়ে মানুষের মতো কোনো মন নেই, তাহলে প্রেম কীভাবে সম্ভব? কিন্তু চাইলেই তো কাউকে মন থেকে মুছে ফেলা যায় না। তাই সে তারিকাকে ভালোই বেসে যায়, মেয়েটা বেতাল হোক বা যাই হোক না কেন। কিন্তু ওদিকে আলোকের বাবা গোয়েল সাহেব হচ্ছেন গোয়েন্দা প্রকৃতির মানুষ। তিনি রাতে বসে টিভিতে এক হলুয়া ধরনের অনুষ্ঠান দেখছিলেন, যেখানে এক ডাক্তার জাদুটোনা করে মানুষ সুস্থ করছিল। অন্যদিকে নিউজে দেখাচ্ছিল হানি ট্র্যাপ করা মেয়েরা এসেছে যারা ছেলেদের ফাঁসায়। তখন তিনি নিজের স্ত্রীকে বললেন, এই মেয়েটা নিশ্চয়ই হানি ট্র্যাপওয়ালি। ওই ল্যাপ্পোসামে, অর্থাৎ যে দেখতে একদম ঝিঙুরের মতো, সে কিনা আলোককে ভালোবাসবে। তখন তার মা বলে, আমার ছেলে তো একদম রাজকুমারের মতো, এমন এক সময়ে আমার ছেলের জন্য প্রাণ দিতে রাজি আছে। গোয়েল সাহেব ছেলের ওপর নজরদারি শুরু করলেন। তিনি খেয়াল করতে লাগলেন তারকা দরজা দিয়ে নয়, জানালা দিয়ে বাইরে বেরোয়। একে একে এইসব অদ্ভুত ব্যাপার তিনি লক্ষ্য করতে লাগলেন। তারপর দেখা গেল ডাইনিং টেবিলে খাওয়ার সময় তারকা কিছুই খাচ্ছে না, কারণ সে কেবল রক্ত খায়। না সে নিরামিষভোজী, না আমিষভোজী। অন্যদিকে আলোক সম্পূর্ণ নিরামিষাশী, সে রক্ত দিতে পারবে না। তাই সে তারকাকে চিকেন মাটন খাওয়াতে ঢাবায় নিয়ে যায়। কিন্তু ঢাবায় গিয়ে তারকা ওয়াইনকে রক্ত ভেবে খেয়ে ফেলে, আর তাতে তার নেশা হয়ে যায়। তারপর সে নাচতে শুরু করে। নাচের সময় কিছু ছেলেদের সঙ্গে ফ্লার্ট করতে থাকে। এতে একটা গণ্ডগোল শুরু হয়ে যায় এবং ছেলেদের একটা গ্যাং আলোক আর তারকার পিছু নেয়। তারকা তখন নেশায় বুঁদ হয়ে আছে। একটা ফাঁকা ফ্যাক্টরির কাছে এসে ছেলেগুলো তাদের ধরে ফেলে। তারা আলোককে একের পর এক চড় মারতে থাকে আর তারকার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। আর এবার তারকা তার আসল রূপ দেখায়, একদম বেতাল, ভয়ঙ্কর ভ্যাম্পায়ার রূপে। সে একে একে প্রতিটা ছেলেকেই মেরে ফেলে। আর বেচারা আলোক সেই দৃশ্য দেখে একদম চুপসে যায়, কারণ এই অবস্থায় তার প্রিয় কিউটি পাই, মানে প্রিয়তমাকে সে কখনো এমন রূপে দেখেনি। তারকা ছেলেগুলোকে মারছিল এবং এই এক সময় সে যখন রক্ত খেতে যায় তখন তাকে থামিয়ে দিয়ে বলে, এটা করো না। তারপর আলোক তাকে বাঁচিয়ে ঠিকঠাক অবস্থায় বাড়িতে নিয়ে আসে। আলোকরা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ইন্সপেক্টর পিকে সেখানে আসে এবং বলে, সামনের ফ্যাক্টরির ইয়ার্ডে কয়েকজনের লাশ পাওয়া গেছে। তোমরা কি কোনো পার্টি করে ফিরেছ? সিসিটিভিতেও দেখা গেছে তোমরা ওই পার্টিতে ছিলে, আর সেই ফ্যাক্টরির সবচেয়ে কাছের বাড়ি তোমাদেরই। কিন্তু তারকা মিথ্যা বলতে পারে না। যদি সে মিথ্যা বলে তার ভয়ঙ্কর দাঁত বেরিয়ে আসে আর চোখ লাল হয়ে যায়। আসলে যারা মারা গিয়েছিল তাদের তারকা হত্যা করেনি, তার কুল বা গোষ্ঠীর অন্য বেতালরা মেরেছিল, কারণ তারা তারকার পিছু নিয়েছিল। তখন ইন্সপেক্টর বলে, আমি মেয়েটার সঙ্গে একা কথা বলতে চাই। তারকা যখন তাকে আলাদা ঘরে নিয়ে যায়, ইন্সপেক্টর হঠাৎ তার ভয়ঙ্কর দাঁত দেখায় আর চোখ লাল করে ফেলে। অর্থাৎ ইন্সপেক্টর পিকেও এক বেতাল। সে ১৭২ বছর ধরে মানুষ আর বেতালের মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে এবং এতদিন ছিল গোপন। সে বলে, তোমার কারণে গোয়েল পরিবার বিপদে পড়তে যাচ্ছে, তুমি ফিরে যাও। আমি জানি তুমি কি করেছ। তুমি ওই ছেলেকে পালিয়ে নিয়ে এসেছ। জঙ্গলে ফিরে যাও আর আত্মসমর্পণ করো। তারকা জানত ইন্সপেক্টর ঠিক বলছে, কারণ তার কুলের লোকেরা এখন তার পিছু নেবে। আলোকের সাথে থাকলে যে কোনো সময় তার রক্তের পিপাসা ফিরে আসতে পারে, আর তখন আলোকও বিপদে পড়বে। কিন্তু আলোককে তো ভালোবেসে ফেলেছিল তারকা, তারপর তাকে যেতেই হবে। আলোক অনেক তারকাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পারে না এবং তারকা চলে যায়। আলোক গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে তারকার সেই কথা মনে পড়ে, আমি তোমার সঙ্গে বাঁচতে চাই, মরতে নয়। যাই হোক না কেন তোমাকে একা ছাড়ব না। এই কথা মনে হতেই সে গাড়ি ছুটিয়ে তারকার পিছু নেয়। কিন্তু তখনই সামনে থেকে আরেকটি গাড়ি আসে। তারপর কি হয় বুঝতেই পারছেন। গাড়ি থামার পর রক্তে ভেসে যায় সে। তারকা এসে তাকে গাড়ি থেকে টেনে বের করে এবং কোলে নিয়ে কাঁদতে থাকে। যেই দৃশ্যটা ভীষণ ইমোশনাল। আলোকের হৃৎস্পন্দন ধীরে ধীরে থেমে যেতে থাকে, তবুও সে তারকার হাত ছাড়ে না, কারণ তার ভালোবাসা ছিল একদম খাঁটি। ধীরে ধীরে আলোকের হৃৎস্পন্দন একদম বন্ধ হয়ে গেছে।
তাই তাকে বাঁচানোর জন্য তারিকাকে আবারও নিয়ম ভাঙতে হয়। একজন বেতাল হয়েও সে একজন মানুষকে কামড়ে দেয় আর আলোককেও বেতাল বানিয়ে ফেলে। এরপর দেখা যায় আলোককে হাসপাতালে আনা হয়েছে। ডাক্তাররা তার পালস খুঁজে পায় না আর তাকে মৃত ঘোষণা করে। কিন্তু দেখা যায় আলোক আর রুমে নেই, সে জানালা দিয়ে পালিয়ে গেছে। কারণ তার ভীষণ রক্তে তৃষ্ণা জেগেছে। সে হাসপাতালে ব্লাড বিভাগে ঢুকে একা একা রক্ত খেতে শুরু করে, কারণ সে তো এখন আর মানুষ নয়, সে এখন এক রাক্ষস, এক আদমখোর বেতাল। ওদিকে আলোকের পিছু নিয়ে তার গোয়েন্দা বাবাও সেখানে পৌঁছে যান এবং তিনি দেখেন যে তার ছেলের দাঁত বেরিয়ে আছে, চোখ লাল আর প্রায় তার ওপরই ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই তিনি অজ্ঞান হয়ে যান। এরপর চোখ খুলে দেখেন তিনি বাড়িতে। সবাই বলে, আলোক একদম ঠিক আছে, আমরা ওকে ঠিকঠাক অবস্থায় বাড়িতে নিয়ে এসেছি, আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, মাথায় আঘাত লেগেছিল, তাই আজে বাজে বকছেন। কিন্তু গোয়েল সাহেব তো নিজের চোখে ছেলের রূপ দেখেছেন। তারিকা তখন বলে, সবই স্বাভাবিক, আপনার হ্যালুসিনেশন হয়েছিল। অন্যদিকে দেখা যায় আলোক এখন সূর্যের আলো সহ্য করতে পারে না, তার শরীরে পরিবর্তন আসছে। যখনই সে তারিকাকে মিথ্যা কিছু বলে, তার চোখ লাল হয়ে যায় আর দাঁত বেরিয়ে আসে। আলোক জিজ্ঞেস করে, তুমি কেন এটা করলে? তারিকা তখন সব সত্যিটা বলে দেয়, যদি আমি এটা না করতাম তুমি বাঁচতে না, আমি তোমাকে ভালোবাসি। এবার সে আলোককে কিসি দিয়ে বলে, আমি তোমার সাথে বাঁচতে চাই, তুমি মৃত হলেও কেউ আমাদের আলাদা করতে পারবে না। আলোক তখন বুঝে যায় তারিকা সত্যি তাকে ভালোবাসে। তারপর তারিকা তাকে বলে, তুমি এখন অনেক শক্তিশালী হয়েছ, তুমি দৌড়ে পালাতে পারবে, কেউ তোমাকে দেখতে পাবে না, তোমার শরীরে কোনো ক্ষত হবে না, ব্যথাও হবে না। এরপর তারা দুজনে প্র্যাকটিস করতে থাকে। প্র্যাকটিস শেষে জানালা দিয়ে ভ্যাসায় ঢুকার সময় গোয়েল সাহেব তাদের ধরে ফেলেন। আর আলোক তখন মিথ্যে বলে যে পাপা আমি তো এখানেই ছিলাম। তখনই তার দাঁত বেরিয়ে আসে আর চোখ লাল হয়ে যায়। গোয়েল সাহেব আরও নিশ্চিত হয়ে যান যে ছেলে ভ্যাম্পায়ার হয়ে গেছে। এবার তারা দুজনে মিলে সবকিছু স্বীকার করে, তার আসলে কি, এসব কিভাবে ঘটেছে। এরপর গোয়েল সাহেব বলে, ঠিক আছে, আমি তোমাদের ঠিক করে দেব, আমার কাছে একজন ডাক্তার আছেন। ডাক্তার বলা যায় না, সে আসলে ভূত পিশাচের সব চিকিৎসা করে। পরের দৃশ্যে আমরা দেখি সেই হলুয়া ডাক্তারকে। সেখানে আমরা জনাকে দেখি। আপনারা নিশ্চয়ই জানেন, জনা ছিল স্টি1-এ বিক্কির বন্ধু আর ভেরিয়াতে ভাস্করের বন্ধু। জনা আসে তার বন্ধু ভাস্করের জন্য, কারণ তার বন্ধু ভাস্কর বলে, ডাক্তার, সে এক ভয়ঙ্কর ভেরিয়া, যাকে আগে মারামারি করার সময় মাথা কেটে দেওয়া হয়েছিল। সে তখন অর্ধেক রূপেই ছিল, অনেক দুর্বল ছিল। তখন ডাক্তার পরামর্শ দেন, তোমাকে একজন ভ্যাম্পায়ার অর্থাৎ বেতালের রক্ত দিতে হবে, তবেই সে সুস্থ ও শক্তিশালী হবে। ঠিক তখনই আসে গোয়েল সাহেব। তিনি বলেন, স্যার আমি খুব সমস্যায় আছি, আমাকে 2 মিনিট সময় দিন। তারপর তারা বাইরে যায় এবং জিজ্ঞেস করে, বলো তোমার কি সমস্যা? আলোক তার সব সমস্যা খুলে বলে। তখন বোঝা যায় সে একজন বেতাল হয়ে গিয়েছে, সে আর মানুষ হতে পারবে না। অর্থাৎ ডিম থেকে অমলেট বানানো সম্ভব, কিন্তু অমলেট থেকে ডিম বানানো যায় না। তাই তারা নিরাশ হয়ে তারা চলে যায়। কিন্তু জনা জানায়, ভাস্করকে বলো তার বন্ধুর একটু রক্ত খাওয়া উচিত, তবেই কাজ হবে। এরপর সন্ধ্যায় আবার কুলের লোকেরা আলোককে তাড়া করতে থাকে। আলোক তারিকাকে ফোন দেয়। তারিকা বলে, সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে উঠে পড়ো আর তুমি সেখানে থাকো, আমি আসছি তোমাকে বাঁচাতে। পরের দৃশ্যে দেখা যায় তারিকা সেখানে আসে না, সামনে আসে ভাস্কর বা মেরিয়া। ভাস্কর তখন অর্ধেক মানুষ, কিন্তু মানুষের রূপে তেমন শক্তি নেই। আগের লড়াইয়ের পর সে দুর্বল হয়ে গেছে, তারও রক্ত দরকার, একজন বেতালের রক্ত। আর আলোক তো এখন একজন বেতাল। এরপর তাদের মধ্যে মুখোমুখি লড়াই হয়। ওই লোকটা ভাস্করকে মেরে প্রায় আধমরা করে ফেলে। তারপর নিজের হাত থেকে একটু কাটা অংশ বের করে বলতে থাকে, তোর রক্ত চাই না, নে নে নে, এবং বিল্ডিং থেকে হাতের রক্ত ঝরিয়ে দেয়। ভাস্কর সেটা দেখেই নিচে লাফ দিয়ে পড়ে আর জিবুভায় এক ফোঁটা রক্ত নেয়। আর এবার সে পূর্ণাঙ্গ ভেড়িয়া হয়ে যায়। ভেড়িয়া হওয়ার পর সে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, যেন 10 গুণ শক্তিশালী। এবার আলোককে সে ভীষণ মারতে থাকে, এমনভাবে মারে যে আলোক কিভাবে পালিয়ে বাঁচবে সেটাও বুঝতে পারে না। শেষ পর্যায়ে তারকা এসে হাজির হয় এবং আলোককে বাঁচিয়ে নিয়ে যায়। তারপরে তারা তাকে ইন্সপেক্টর পিকের বাড়িতে নিয়ে যায়। তাকে পুরো ঘটনা জানালে তিনি বলেন, তুমি বড় ভুল করে ফেলেছ, তুমি ওকে রক্ত খাইয়ে তাকে শক্তিশালী করে দিয়েছ। ভেরিয়াদের সাথে আমাদের গুণগত ব্যবধান আছে, বহু বছর ধরেই আমরা তাদের এলাকায় ঢুকি না, তারা অত্যন্ত শক্তিশালী। তুমি এক বেতালের রক্ত খাওয়ালে, এখন কি হবে? যদি বাঁচতে চাও আমাদের তত্ত্বাবধানে থাকতে হবে। তখন আলোককে একটা গোপন স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে তারকার সঙ্গে তাকেও আটকে রাখা হয়।
সেখানে আলোকে ক্রমে ক্রমে ড্রিঙ্কস খাওয়ানো হয় এবং তাকে অচেতন করে ফেলা হয়। ততক্ষণে কাবিলারা আবার সামনে এসে বলে, তারকা, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে, কারণ এটাই নিয়ম। তুমি ওকে কেটেছ, এখন পরবর্তী 100 বছর তোমাকে বন্দী থাকতে হবে এবং আমাদের নতুন থামা হবে। যদি তুমি এটি না করো, ভেরিয়া আলোককে মেরে ফেলবে, তখন আমরা তার নিরাপত্তা দেব না। আলোক অচেতন অবস্থায় বুঝতে পারে যে তারকা আত্মসমর্পণ করে কড়া বন্দিত্বে চলে যাচ্ছে। সে সাথে যেতে চাইলেও আর কিছুই করতে পারে না। বাড়ি ফিরে এসে সে বিষণ্ণ হয়ে পড়ে, কারণ তাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। তখন তার বাবা তাকে বোঝায় যে মেয়েটার সাথে তুই প্রেম করেছিলি, সে হয়তো আর জীবিত নাও থাকতে পারে, কারণ তুই নিজে এখন সম্পূর্ণভাবে বেঁচে আছিস বলেই আমি তোকে আমার সামনে দেখতে পাচ্ছি, যদিও তোর হৃৎপিণ্ড ধুকপুক করছে না। তোকে রক্ষা করতে গিয়ে সেই মেয়েটা একবারও নিজের গোত্রের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবেনি, কোনো নিয়ম ভাঙার কথা ভাবেনি, শুধু তোকে বাঁচানোর জন্য। তাহলে তুই কেন এত ভাবছিস? ওদের নিয়ম মানে কি, এর অর্থ কি, এসব ভেবে লাভ নেই। তুই যা, ওকে বাঁচা। তারপর দেখা যায় আলোক নিজের বাবার আশীর্বাদ নিয়ে রওনা দেয় তারিকাকে বাঁচাতে। ঘন জঙ্গলের ভেতর রাতের অন্ধকারে সে খুঁজে পায় এক গোপন দরজা, যেটা খুললেই পৌঁছে যাওয়া যায় সেই গ্রামে যেখানে বেতালরা লুকিয়ে থাকে। সেখানে পুরোহিত সিদ্ধ মন্ত্র পাঠ করে যক্ষের হাত থেকে সেই লকটা খুলে দেয়, আর সেই লকটা সরাসরি চলে যায় তারকার হাতে। এখন তারকাকে সেই লক 100 বছর ধরে রাখতে হবে। কিন্তু পুরোহিত যক্ষের ওপর খুশি নয়, কারণ তার মনের মধ্যে কুমন্ত্রণা রয়েছে। সে চায় সবাইকে বেতাল বানাতে, এক নতুন দুনিয়া তৈরি করতে, যেখানে ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কিন্তু যেহেতু সে নতুন থামা, তাই তার কথাই সবাইকে মানতে হয়। এর মধ্যেই গোপনে প্রবেশ করে আলোক। সে বলে, একটা কথা শুনুন, আমার প্রেমিকাকে 100 বছর নয়, অন্তত 2 সপ্তাহের জন্য রাখুন, তারপর আমি তাকে নিয়ে চলে যাব। আমরা আপনাদের বিরক্ত করব না, ঠিক আছে? চাইলে 1 মাস রাখুন, কারণ আমরা একে অপরকে ভালোবাসি, ভবিষ্যতে স্বপ্ন দেখেছি। কিন্তু ওপর থেকে আদেশ আসে, আর তাকে আগের মতোই পেটানো শুরু হয়। কিন্তু এবারকার বেতাল খুবই শক্তিশালী। আলোক পুরনো বেতালদের হারাতে পারে, কিন্তু যক্ষকে হারাতে পারে না, কারণ তারা তাদের পূর্বজ। যক্ষ আলোককে প্রচণ্ড মারধর করে, আর সেটা দেখে তারকা কষ্টে কাঁপতে থাকে। সে পুরোহিতকে মানত করে, আমাকে ছেড়ে দাও, আমি আমার আলোককে বাঁচাতে চাই। পুরোহিতও তার কথায় রাজি হয়, আর বিদ্যুমন্ত্র পড়ে তারকার হাতের বন্ধন খুলে দেয়। তারপর দেখা যায় আলোক ও তারকা মিনি যক্ষের সঙ্গে লড়ছে, কিন্তু যক্ষ খুবই শক্তিশালী। শেষমেশ তারা তাকে হারাতে পারে না। যক্ষ আলোককে কামড়ে তার রক্ত পান করে নেয়, আর আলোকের শরীর নিথর হয়ে পড়ে যায়, যেন তার ভেতর থেকে প্রাণ বেরিয়ে গেছে। আর সেটা দেখে তারকা কান্নায় ভেঙে পড়ে। তারকার কান্না দেখে দেবীর অন্তর থেকে একটি আলো ছুটে আসে ও আলোকের মধ্যে প্রবেশ করে। তখন তার মধ্যে কোনো এক ঐশ্বরিক শক্তি প্রবেশ করে এবং তার দেহ বাতাসে ভেসে ওঠে, যেন তার শক্তি প্রবাহিত হতে শুরু করে। আর সে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং বিকৃত বেতাল। তার হৃৎপিণ্ড মানুষের মতোই স্পন্দিত হয় এবং সে একজন বেতালও। এরপর সে তার শক্তি ব্যবহার করে যক্ষকে হারায় এবং তাকে প্রচণ্ডভাবে মারে। শেষ পর্যন্ত যখন সে তার রক্ত খেতে যাবে, তখন আমরা দেখি তারকা তাকে থামায় এবং বলে, তুমি তো ওর মতো নও, তোমার মধ্যে অসৎ হৃদয় নেই, তোমার মধ্যে আছে শতগুণাববী, তুমি আমার আলোক। এরপর আমরা দেখি তার হাতে আবার হাতকড়া পরানো হয় এবং তাকে গুহায় ফেলে দেওয়া হয়। এরপর সিনেমার এন্ডিংয়ে দেখা যায় যে সেখানেই যক্ষের সামনে আসে সার কাটা, যে স্ত্রী পার্ট 2 এর ভিলেন, এবং সে যক্ষকে ছুরিকাঘাত করে। এরপর থামা অর্থাৎ আলোককে বলা হয় যে সে এখন আরও শক্তিশালী হয়ে যাবে, কারণ সে আমাদের পূর্বজ। সে ইতিমধ্যেই অনেক মানুষের রক্ত পেয়েছে, তুমি তাকে হারাতে পারবে না। যদি তুমি তার থেকে শক্তিশালী হতে চাও, তোমাকে কেউ একজনের রক্ত পেতে হবে। আলোক প্রশ্ন করে, কে সে? সে বলে, ভ্যারিয়ার। দেখা যায় যে রাতের অন্ধকারে ভ্যারিয়া সেই গ্রামের মধ্যে এসে পৌঁছায়। আর এখানেই শেষ হয় থামার গল্প।